কখনো ভেবে দেখেছ যদি এক চোর আর এক চোরকে লুট করে তাহলে তাকে কি বলা হবে? এটা এমনই এক গল্প যেখানে পরিকল্পনা এতটাই নিখুঁত যে একটি গুলি না ছুঁড়েই পৃথিবীর সবচেয়ে দামি সোনা হাতের মুঠোয় চলে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ আসল খেলা শুরু হয় তারপরেই। এই ছবির নাম দি ইটালিয়ান জব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় ইটালির ভেনিস শহরে। এক শান্ত পরিবেশের মধ্যে এক বৃদ্ধ মানুষকে শান্তভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। এই মানুষটির নাম জন ব্রিজার। জন তার মেয়ে স্টেলাকে ফোন করে জানায় যে সে তার জন্য একটা সারপ্রাইজ উপহার পাঠাতে চলেছে। স্টেলা যখন জানতে পারে তার বাবা ভেনিসে আছে, তখনই তার মুখে চিন্তার ছাপ পড়ে যায়। কারণটা খুব সহজ, জন কোনো সাধারণ পর্যটক নয়। জন ব্রিজারকে পৃথিবীর লকার খোলার সেরা বিশেষজ্ঞ বলে মনে করা হয়। এমন একজন মানুষ যে কোনো লকার বিন্দুমাত্র ক্ষতি না করেই খুলে ফেলতে পারে। বহু বছর ধরে জন একটি গ্যাংয়ের সঙ্গে মিলে বড় বড় চুরি করে এসেছে। স্টেলা তাকে মনে করিয়ে দেয় যে সে কথা দিয়েছিল এই সব কাজ ছেড়ে দেবে। জন তাকে আশ্বস্ত করে বলে, এটাই আমার শেষ কাজ, এরপর আমি সব ছেড়ে দেব। এই মিশনের জন্যই জনের সঙ্গে দেখা হয় চার্লি ক্রোকারের। চার্লি এই অপারেশনের মস্তিষ্ক, শান্ত, ধীর আর বুদ্ধিমান। চার্লি জানায় কয়েকদিন আগেই ইতালিতে এক বিশাল চুরি হয়েছে, যেখানে প্রায় $35 মিলিয়ন মূল্যের সোনার বার চুরি হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই সোনার বারের সঠিক অবস্থান আর লকারের সব তথ্য শুধু জন আর চার্লির কাছেই ছিল। দুজনে মিলে সিদ্ধান্ত নেয় এবার চোরেদেরকেই লুট করা হবে। এই পরিকল্পনার জন্য তৈরি হয় এক বিশেষ টিম। লেফটিয়ার বোমা বানাতে একেবারে ওস্তাদ, রব এক জিনিয়াস ড্রাইভার, ন্যাপস্টার একজন হ্যাকার যে খুব সহজেই যে কোনো সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারে, স্টিভ যে চোখে না দেখেই যে কোনো জায়গার সম্পূর্ণ ম্যাপ তৈরি করতে পারে। সবাই ভেনিসের একটি নৌকায় একত্রিত হয় এবং সেই বিল্ডিংয়ের দিকে এগিয়ে যায় যেখানে সোনা লুকিয়ে রাখা আছে। স্টিভ আগেই সেই বিল্ডিং স্ক্যান করে রেখেছিল, সে জানতো লকারটা ঠিক কোথায় লুকোনো আছে। এই তথ্য ন্যাপস্টারের কাছে পৌঁছতেই সে পুরো বিস্ফোরণের প্ল্যান চূড়ান্ত করে ফেলে। লেফটিয়ার আর স্টিভ মিলে বিল্ডিংয়ের ছাদ আর নিচের টানেলে বোমা সেট করে। সংকেত পাওয়া মাত্রই বিস্ফোরণ ঘটে এবং লকারটা প্রচণ্ড শব্দে নিচে পড়ে যায়। উপরের পাহারাদাররা আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক সেই সময় রব একটি নৌকা নিয়ে পালাতে শুরু করে, যার মধ্যে রাখা থাকে একদম আসল লকারের মতো দেখতে একটি নকল লকার। পাহারাদাররা আর ভেনিস পুলিশ সেটাকেই আসল ভেবে রবের পেছনে ধাওয়া করে, কিন্তু আসল খেলা তখন চলছে জলের নিচে। জন আর চার্লি ডাইভিং স্যুট পরে জলের তলায় থাকে। জন তার অসাধারণ দক্ষতা দিয়ে লকার খুলে ফেলে এবং ভেতর থেকে সব সোনার বার বের করে আনে। এদিকে পুলিশ রবকে ধরতে পারে না আর সে পালিয়ে যায়। কোনো রক্তপাত ছাড়াই মিশনটি সফল হয়ে যায়। এরপর পুরো টিম এক জায়গায় একত্রিত হয়ে উদযাপন করতে থাকে। কে কতটা ভাগ পাবে, ভবিষ্যতের পরিকল্পনা, নতুন জীবন, সব কিছু নিয়েই আলোচনা চলতে থাকে। কিন্তু কারো ধারণাই থাকে না যে পরের মুহূর্তেই তাদের সবার জীবন ওলট পালট হয়ে যাবে। সবাই যখন একই গাড়িতে করে ফিরে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় একটি গাড়ি এসে তাদের পথ আটকে দেয়। ঠিক তখনই স্টিভ নিজের দলের দিকেই বন্দুক তাক করে এবং একাই সব সোনা দখল করে নেয়। রাগে ফেটে পড়ে জন বলে, স্টিভ, এই সোনার সঙ্গে তুই বেশি দিন বাঁচতে পারবি না, আমরা তোকে খুঁজে বের করবই। কিন্তু হঠাৎ করে স্টিভ জনকে গুলি করে দেয় আর ঠিক সেই মুহূর্তেই জনের গল্প শেষ হয়ে যায়। স্টিয়ারিংয়ে বসে থাকা রব বুঝে যায় এক সেকেন্ডও থামলে কেউ আর বাঁচবে না। পেছনে না তাকিয়ে সে পুরো অ্যাক্সেলারেটর চেপে দেয়। গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীতে পড়ে যায়। উপরে দাঁড়িয়ে থাকা স্টিভ আর তার লোকজন ডুবে যেতে থাকা গাড়ির উপর গুলির বৃষ্টি শুরু করে দেয়। কিন্তু জলের নিচে রব, চার্লি আর লেফটিয়ার একে অপরের সঙ্গে অক্সিজেন মাস্ক ভাগ করে নিয়ে নিঃশ্বাস আটকে বসে থাকে। কিছুক্ষণ পরে যখন জনের দেহ জলের ওপর ভেসে ওঠে, স্টিভ ধরে নেয় বাকি সবাইও আর বেশিক্ষণ বাঁচবে না। সেই ভাবনাতেই সে নিজের টিমকে নিয়ে সব সোনা সঙ্গে করে সেখান থেকে চলে যায়। কিন্তু স্টিভের ধারণা ভুল প্রমাণিত হয়। অক্সিজেন মাস্কের কারণে চার্লি আর বাকিরা বেঁচে যায়।
এরপর প্রায় 1 বছর পরে গল্পটি এক নতুন জায়গায় গিয়ে পৌঁছয়। জনের মেয়ে স্টেলা ব্রিজার এখন নিজেই একজন পেশাদার লক খোলার বিশেষজ্ঞ হয়ে উঠেছে। পার্থক্য শুধু এটুকুই, স্টেলা তার বাবার মতো বেআইনি কাজ করে না। সে ব্যাংক আর বিভিন্ন কোম্পানির ভল্টের সিকিউরিটি টেস্টিং করে। একদিন কাজ থেকে ফেরার পথে হঠাৎ করেই চার্লি তার সঙ্গে দেখা করতে আসে। জনের মৃত্যুর পর স্টেলা চার্লিকে নিজের থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু এবার চার্লি শুধু দেখা করতেই আসেনি। সে স্টেলাকে জানায় যে স্টিভ নিজের পরিচয় বদলে ফেলেছে এবং এখন এক নতুন জায়গায় থাকে। সোনা চুরি করার পর এক রাতেই স্টিভ কোটিপতি হয়ে গেছে। চার্লি চায় স্টেলা যেন তাদের সঙ্গে হাত মিলিয়ে স্টিভের কাছ থেকে প্রতিশোধ নেয়, কিন্তু স্টেলা স্পষ্টভাবে না করে দেয়। সে বলে তার জীবনে আর কোনো ঝামেলা সে চায় না। চার্লি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্টেলার কাছে এই অধ্যায় তখন বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে চার্লি সেখান থেকে চলে যায়। কিন্তু রাতে যখন স্টেলা একা থাকে, জনের মুখ তার মন থেকে আর সরে না। আর তারপর সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। স্টেলা চার্লিকে ফোন করে বলে, যদি স্টিভকে বরবাদ করতে হয় তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। এই কথা শুনেই চার্লি আবার পুরো গ্যাংকে জড়ো করে। রব, লেফটিয়ার, ন্যাপস্টার সবাই ফিরে আসে। সবার মনে তখন একটাই আগুন, জনের প্রতিশোধ। চার্লি সবার সঙ্গে স্টেলার পরিচয় করিয়ে দেয় এবং তার মাস্টার প্ল্যান ব্যাখ্যা করে। পরিকল্পনাটা খুবই সহজ। স্টিভ যখন নিজের বাড়ি ছেড়ে বাইরে বেরোবে, ঠিক তখনই তারা তার সব সোনা একেবারে সাফ করে দেবে। সবার আগে টিম স্টিভের বাড়ির আশেপাশে নজরদারি শুরু করে। তারা জানতে পারে যে স্টিভ সোনাগুলো ভীষণ কড়া নিরাপত্তার মধ্যে লুকিয়ে রেখেছে, কিন্তু এই টিম সেই স্তরের নিরাপত্তা ভাঙতে পুরোপুরি দক্ষ। তবুও চার্লি একটা বিষয় বুঝতে পারে, স্টিভের বাড়ির ব্লুপ্রিন্ট না দেখে কাজ করা অসম্ভব। তাই সে সিদ্ধান্ত নেয় কেবল অপারেটর সাজিয়ে কাউকে বাড়ির ভেতরে ঢোকাতে হবে। আর এই কাজের জন্য একদম পারফেক্ট পছন্দ হয় স্টেলা, কারণ স্টিভ তাকে চেনে না। রব আগে একটি আসল কেবল কোম্পানির এক মহিলা কর্মীর সঙ্গে দেখা করে। নিজের স্টাইলে সে তার বিশ্বাস জিতে নেয়। তারপর তার গাড়ির চাবির ইমপ্রেশন নিয়ে একটি ডুপ্লিকেট চাবি বানায় এবং তার সার্ভিস কার্ডও জোগাড় করে ফেলে। লেফটিয়ার আগেই স্টিভের বাড়ির কেবল কানেকশন কেটে দেয়। যখন স্টিভ দেখে টিভি, ইন্টারনেট সব বন্ধ, তখন সে কোম্পানিতে ফোন করে। ন্যাপস্টার সিস্টেম হ্যাক করে সিকিউরিটিতে একটি ভো কনফার্মেশন পাঠিয়ে দেয় যে টেকনিশিয়ান পাঠানো হয়েছে। স্টেলা কেবল অপারেটরের ইউনিফর্ম পরে, শার্টের ভেতরে লুকোনো ক্যামেরা নিয়ে স্টিভের বাড়িতে পৌঁছে যায়। স্টেলা গাড়ি থেকে নামতেই স্টিভের পোষা কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে। স্টিভ নিজে এসে কুকুরগুলোকে শান্ত করে এবং স্টেলাকে ভেতরে নিয়ে যায়। স্টেলার ক্যামেরা সব কিছু রেকর্ড করতে থাকে। সে কেবল চেক করার অভিনয় করতে করতে পুরো বাড়ির ভিডিও বানিয়ে নেয়। এই সময় স্টিভ তার সঙ্গে ফ্লার্ট করা শুরু করে। স্টেলা রেগে যায়, কিন্তু মিশনের স্বার্থে চুপ করে থাকে। শেষমেশ কেবল ঠিক হয়ে যায়। চলে যাওয়ার সময় স্টিভ স্টেলাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। প্রথমে স্টেলা না করে দেয়, তারপর ভাবে এটাই সুযোগ। সে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এরপর ন্যাপস্টার ভিডিও দেখে পুরো বাড়ির ব্লুপ্রিন্ট তৈরি করে। টিম সিদ্ধান্ত নেয় এমন স্পেশাল মডিফাইড গাড়ি দরকার যেগুলো স্টিভের বাড়ির ভেতরে ঢুকতে পারবে এবং সোনার ওজন বহন করতে পারবে। রব তার পুরনো এক বন্ধু রেনশকে ডেকে নিয়ে আসে, যে একজন টপ ক্লাস মেকানিক। $10,000 বিনিময়ে গাড়িগুলো মডিফাই করা হয়। পাশাপাশি ন্যাপস্টার পুরো এলাকার ট্রাফিক সিগন্যাল হ্যাক করে নেয়। এখন একটি বোতাম চাপলেই পুরো ট্রাফিক তাদের নিয়ন্ত্রণে। এদিকে স্টিভ সোনা বিক্রি করতে ইয়েভান নামের এক লোকের কাছে যায়। ইয়েভান লক্ষ্য করে যে সোনার বারের ওপর ইতালিয়ান ডান্সারের ছাপ রয়েছে। সে বুঝে যায় এগুলো ভেনিস থেকে চুরি করা সোনা। স্টিভ ঘাবড়ে যায় এবং কিছু না ভেবেই ইয়েভানকে সেখানেই গুলি করে মেরে ফেলে। কিছু সময় পরে ইয়েভানের ভাই মাস্কভ সেখানে আসে। ভাইয়ের লাশ দেখে সে তদন্ত শুরু করে, আর এখান থেকেই এক নতুন বিপদের জন্ম হয়। অন্যদিকে চার্লি আর লেফটিয়ার যায় স্কিনি পিটের কাছে, একজন অস্ত্র ব্যবসায়ী যে অস্ত্র সরবরাহ করে। গেট ভাঙার জন্য বোমা দরকার হয়, আর স্কিনি পিট ডিলে রাজি হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। স্কিনি পিট অন্য কাউকে স্টিভের সোনার কথা বলে দেয়, আর কোনোভাবে এই খবর মাস্কভের কানে পৌঁছে যায়। এদিকে চার্লি আর তার টিম ইতিমধ্যেই স্টিভের বাড়িতে হাত সাফ করার মিশনে নেমে পড়ে। পরিকল্পনা অনুযায়ী স্টেলা ইচ্ছাকৃতভাবে স্টিভের সঙ্গে ডেটে যাওয়ার জন্য রাজি হয়। সুযোগ কাজে লাগিয়ে স্টিভ সেই রাতে
রাতের জন্য একটি স্পেশাল রেস্টুরেন্টে রিজার্ভেশন করে। আর ঠিক সেই মুহূর্তে স্টিভ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন চার্লি আর তার পুরো টিম নিয়ে স্টিভের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছে যে দৃশ্য তারা দেখে তাতে সবার মাথা ঘুরে যায়। স্টিভের একেবারে পাশের বাড়িতেই চলছে এক বিশাল পার্টি, জোরে গান, মানুষের হইচই আর প্রচণ্ড ভিড়। এই অবস্থায় গেট উড়িয়ে দেওয়া একেবারেই অসম্ভব ছিল। বাধ্য হয়ে চার্লিকে পুরো প্ল্যান বাতিল করতে হয়। এদিকে স্টেলার কাছেও আর কোনো উপায় থাকে না, তাকে স্টিভের সঙ্গে ডেট চালিয়ে যেতে হয়। ডিনারের সময় স্বাভাবিক কথাবার্তা চলছিল, কিন্তু হঠাৎ স্টিভ স্টেলাকে সারা রাত একসঙ্গে কাটানোর প্রস্তাব দেয়। স্টেলা সঙ্গে সঙ্গে না করে দেয়। ঠিক সেই মুহূর্তেই সে এমন একটি কথা বলে ফেলে যা স্টিভকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। স্টেলা বলে, আমি মানুষের ওপর ভরসা করি, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে থাকা শয়তানদের ওপর কখনোই না। এই কথা শুনতেই স্টিভের মুখের রং বদলে যায়। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় এই কথাটা জনের। বহুবার সে জনের মুখে এই কথাটা শুনেছে। স্টিভ তখন সবকিছু বুঝতে শুরু করে এবং হঠাৎ স্টেলার হাত ধরে বলে ওঠে যে সে বুঝে গেছে স্টেলা আসলে জনের মেয়ে, কারণ এই কথাটা শুধু জনই বলতো। ঠিক তখনই চার্লি তার পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়। আসলে স্টিভ আর স্টেলার মধ্যে হওয়া পুরো কথোপকথন মাইক্রোফোনের মাধ্যমে শোনা হচ্ছিল। স্টিভ জনের মৃত্যুকে নিয়ে কটাক্ষ করতে শুরু করে। রাগে ফেটে পড়া স্টেলা তাকে মারতে এগিয়ে যায়, কিন্তু চার্লি তাকে থামিয়ে দেয় এবং সবাইকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করে। চলে যাওয়ার সময় চার্লি স্টিভকে সতর্ক করে দেয় এই সোনা সে বেশি দিন ধরে রাখতে পারবে না, কারণ সে এই সোনা উপার্জন করেনি, ছিনিয়ে নিয়েছে। স্টিভ হেসে জবাব দেয় এবং বলে সে আগেও চার্লিকে হারিয়েছে আর ভবিষ্যতেও চার্লি তার কিছুই করতে পারবে না। স্টিভের এই উদ্ধত্তে চার্লির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে স্টিভের মুখে জোরে এক ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। পরের সকালে চার্লি খবর পায় যে স্টিভ তার সোনা সরিয়ে নিতে যেতে চলেছে। এই কাজের জন্য সে একটি আর্মার ট্রাক, কয়েকজন গার্ড আর একটি হেলিকপ্টার ভাড়া করেছে। চার্লি বুঝে যায় এটাই সবচেয়ে ভালো সুযোগ। সে ন্যাপস্টারকে পুরো শহরে ট্রাফিক সিগন্যাল হ্যাক করতে বলে। এর মধ্যেই চার্লির কাছে স্কিনি পিটের ফোন আসে। পিট তাকে জানায় যে ইয়াভিনের ভাই মাস্কভ চার্লিকে খুঁজছে, কারণ তার ধারণা চার্লি ইয়াভিনকে খুন করেছে। চার্লি শান্তভাবে পিটের কাছে একটি ফেভার চায়, যার মানে পরে বোঝা যায়। এবার চার্লি একটি ট্রাক বেছে নেয় এবং মেকানিক রেঞ্জারকে ডেকে সেটিকে মডিফাই করায়। এর সঙ্গে সঙ্গেই রেঞ্জারও গ্যাংয়ের সদস্য হয়ে যায়। চার্লি আর লেফটিয়ার মিলে রাস্তার নিচে থাকা টানেলের ছাদের মধ্যে বোমা বসিয়ে দেয়। কিছুক্ষণ পরে স্টিভের লোকেরা একদম একই রকম দেখতে 3টি ট্রাক নিয়ে আসে, কিন্তু চার্লিও কম যায় না। সে ন্যাপস্টারের সাহায্যে ট্রাফিক ক্যামেরা দিয়ে ট্রাকগুলোর টায়ারের উচ্চতা মাপায়। তখন দেখা যায় 128 নম্বর ট্রাকের টায়ার অন্য ট্রাকগুলোর তুলনায় অনেক বেশি চেপে আছে। এর মানে পরিষ্কার 2700 পাউন্ড সোনা ওই ট্রাকেই রয়েছে। ন্যাপস্টার পুরো শহরের সিগন্যাল লাল করে দেয়। ট্রাফিক কন্ট্রোল রুমে পুরো সিস্টেম ভেঙে পড়ে। চারদিকে ভয়াবহ জ্যাম লেগে যায়। হেলিকপ্টার থেকে এই দৃশ্য দেখে স্টিভ বুঝে যায় এটা সবই চার্লির কাজ। ন্যাপস্টার একটি মাত্র রুট সবুজ রাখে, যার নিচেই বসানো থাকে বোমা। চার্লি, স্টেলা আর রব তাদের গাড়ি নিয়ে মেট্রো স্টেশনের রাস্তা ধরে ভূগর্ভে ঢুকে পড়ে। ওপর থেকে রেঞ্জার সিগন্যাল দেয় স্টিভের ট্রাক ঠিক বোমার ওপর এসে দাঁড়িয়েছে। সিগন্যাল পাওয়া মাত্রই লেফটিয়ার বোমার ট্রিগার টিপে দেয়। প্রচণ্ড বিস্ফোরণে রাস্তা ফেটে যায় এবং ট্রাকটি সোজা নিচের টানেলে পড়ে যায়। ট্রাক খুলতে স্টেলা দেখে স্টিভ লকার বদলে ফেলেছে। নতুন লকটি আগের চেয়েও অনেক বেশি জটিল। ঝুঁকি সত্ত্বেও স্টেলা হাতে করে চাকা ঘুরিয়ে লক খোলার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে হাল ছেড়ে দেয়, কিন্তু চার্লি তাকে সাহস দেয়। বাবার কথা মনে করে স্টেলা আবার একবার চেষ্টা করে আর শেষমেশ ভল্ট খুলে যায়। ভেতরে রাখা সোনার বারগুলো দেখে সবার চোখ আনন্দে জ্বলে ওঠে। প্রায় 208টি গোল্ড বার, যার মূল্য প্রায় $27 মিলিয়ন। টিম দ্রুত সোনাগুলো গাড়িতে তুলে নেয়। স্টিভ তার বাইকারদের টানেলের ভেতরে পাঠিয়ে দেয়, কিন্তু তারা চার্লিদের আটকাতে পারে না। স্টিভ হেলিকপ্টার থেকে পিছু নিতে থাকে। চার্লি ইচ্ছে করেই আলাদা রুট নেয় যাতে স্টিভ বিভ্রান্ত হয়ে যায়। এক পর্যায়ে চার্লি তার গাড়ি দিয়ে হেলিকপ্টারের পাখা ক্ষতিগ্রস্ত করে। বাধ্য হয়ে হেলিকপ্টারটিকে ল্যান্ড করতে হয়। এরপর স্টিভ একটি গাড়ি চুরি করে আবার পিছু নেয়। চার্লি রেল লাইন পার করে রেঞ্জারের গ্যারেজে ঢুকে পড়ে। স্টিভও পেছন পেছন সেখানে পৌঁছে যায়। রেঞ্জার তাকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু ভেতরে চার্লি আর তার পুরো টিম আগে থেকেই প্রস্তুত থাকে। চার্লি স্টিভকে মনে করিয়ে দেয় সে তাদের কাছ থেকে সোনা ছিনিয়ে নিয়েছিল, আর আজ সেই সব সোনাই তারা ফেরত নিয়ে এসেছে। স্টিভ পিস্তল বের করে, কিন্তু ঠিক তখনই মাস্কভ তার টিম নিয়ে সেখানে হাজির হয় এবং
এবং স্টিভের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। মাস্কভ নিজেকে ইয়াভিনের ভাই বলে পরিচয় দেয়। স্টিভ সোনা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু মাস্কভ জানায় ডিল অনেক আগেই হয়ে গেছে। স্টেলা নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে স্টিভকে জোরে এক ঘুষি মারে। মাস্কভ স্টিভকে বাঁচিয়ে রাখে, কিন্তু নির্যাতনের জন্য। শেষে সোনা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে নিজের নিজের জীবনে ফিরে যায়। চার্লি শুধু সোনা নয়, স্টেলার ভালোবাসাও পেয়ে যায়। দুজনে একসঙ্গে নতুন জীবন শুরু করে। আর এর সঙ্গেই এই ছবির গল্প এখানেই শেষ হয়। সবশেষে আপনার কি মনে হয়, স্টিভ কি শাস্তি পেয়েছিল? আর যদি আপনি চার্লির জায়গায় থাকতেন, তাহলে কি আপনি স্টিভকে ছেড়ে দিতেন? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।